বন্ধুরা, আজকের ভিডিওটা একদম অন্যরকম হতে চলেছে, কারণ আজ চলে এসেছি কলকাতার এক ঐতিহাসিক ও পবিত্র জায়গায়। তবে সচরাচর ঘুরতে যাওয়ার জায়গা বলতে যা বোঝায় এটা ঠিক সেরকম নয়। একটু হয়তো বুঝতেই পারছো এটা কিরকম জায়গা। হ্যাঁ, এটা একটা সিমেট্রি, মানে গোরস্থান বা কবরখানা। ফেলুদার গোরস্থানে সাবধান নামের বাংলা সিনেমাটা কিন্তু এখানেই শুটিং হয়েছিল। তা আজ কেন এলাম এরকম একটা জায়গাতে? কেউ কি আসে এখানে ঘুরতে? এই জায়গাটা কি সত্যি হন্টেড বা ভুতুড়ে? সেটাও জানবো আজ। সাথে থাকবে আরো অনেক খুঁটিনাটি তথ্য। চলো তাহলে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দাঁড়িয়ে আছি পার্ক স্ট্রিটের দি অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল এবং ব্যাংক অফ বরোদার ঠিক উল্টো দিকে অবস্থিত সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রির সামনে। কি করে এলাম একটু বাদে বলছি। সিমেট্রিতে ঢোকার মুখে গেটের পাশে লেখা এই গোরস্থানটি খোলা হয় 1767 সালে ও বন্ধ হয়ে যায় 1790 সালে। তবে এই বিষয়ে আরো অনেক কিছু বলার আছে, সব বলবো। আগে চলো ভেতরে ঢোকা যাক। এখানে ঢোকার এন্ট্রি টিকিট হলো 25 টাকা করে প্রতিজন। সাথে ডিএসএলআর ক্যামেরা থাকলে আরো 25 টাকা বেশি দিতে হবে, মানে তাকে টোটাল 50 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তবে মোবাইল ক্যামেরার জন্য আলাদা করে কোনো টাকা পয়সা লাগে না। আর এই সিমেট্রি খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। ঢুকেই চোখে পড়বে লম্বা সিমেন্টের রাস্তা, আর তার দুধারে সার দিয়ে রয়েছে সমাধিসৌধ। কোনোটা গম্বুজাকার, কোনোটা মন্দিরের চূড়ার মতো, কোনোটা পিরামিড, আবার কোনোটা চার্চের মতো দেখতে। আর সাথে সবুজের সমারোহ। এত গাছপালা থাকার জন্য খুব গরমকালেও এখানে হাঁটতে কোনোই অসুবিধা হয় না। বিশাল বড় জায়গা জুড়ে অবস্থিত এই কবরখানাটিতে টোটাল 1600টিরও বেশি কবর রয়েছে এখানে। 1984 সালে এপিজে ট্রাস্ট নামে একটি সংস্থা একটি আর্ট সেন্টার তৈরি করার জন্য এই কবরস্থানটা ভেঙে ফেলার চেষ্টা করেছিল, যা পরে ক্যালকাটা হাইকোর্টের হস্তক্ষেপে বন্ধ হয়ে যায়। তবে ততদিনে এই গোরস্থানের কিছু ক্ষয়ক্ষতি হয় ও বেশ কিছু সমাধি নষ্টও হয়ে যায়। এখন বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটির রক্ষণাবেক্ষণ করে। প্রথমে ভেবেছিলাম এখানে হয়তো তেমন কেউ আসে না, কিন্তু একটু পরেই সেই ভুল ভাঙল। অনেকেই এসেছে দেখলাম এই ঐতিহাসিক পবিত্র স্থান পরিদর্শনে। আর আসবে নাই বা কেন? ভারতবর্ষের সমস্ত হেরিটেজ সাইটগুলির মধ্যে এটিও একটি, তাই দেখার ইচ্ছে তো হবেই। ইন্ডিয়ার বাইরে থেকেও বহু ফরেনার প্রতি বছর আসেন প্রায় 260 বছর পুরনো এই কবরখানা দেখতে। চলো জায়গাটা ভালো করে একটু ঘুরে দেখি। এই পার্ক স্ট্রিট সিমেট্রি হলো বিশ্বের প্রাচীনতম নন চার্চ সিমেট্রিগুলোর মধ্যে একটি। ঊনবিংশ শতাব্দীতে সম্ভবত এটাই ছিল ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বের বৃহত্তম খ্রিস্টান কবরখানা। সিমেট্রিটি চালু হয়েছিল 1767 সালে এবং 1790 সালে ইউরোপীয়রা আর এই কবরখানা খুব একটা ব্যবহার করত না। তাই মেন গেটের সামনে লেখা আছে কবরস্থানটি বন্ধ হয়ে যায় 1790 সালে। তবে অ্যাকচুয়ালি 1830 সাল পর্যন্ত এটি ব্যবহার করা হয়েছিল, মানে প্রায় 200 বছর হতে চলল এখানে আর কবর দেওয়া হয়নি। ঘুরতে ঘুরতে মাথায় এলো একটা প্রশ্ন, এই বিশাল বিশাল সমাধিগুলো মেনলি কাদের? নিশ্চয়ই তৎকালীন সময়ের বিশিষ্ট ব্যক্তি ছিলেন এনারা সবাই। এই ফলকগুলোর প্রতিটি নাম ইন্টারনেটে সার্চ করলেই দেখতে পাবে এনারা ছিলেন তৎকালীন সময়ের গুণী মানুষজন। যেমন পেশাগত দিক থেকে তারা ছিলেন কেউ লয়ার, কেউ জেলার, কেউ আবার হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাজ, পোস্টমাস্টার, সেলার, পোয়েট, টিচার, বিজনেসম্যান, মেজর জেনারেল, মুদ্রণকারী, পার্ক সুপারিনটেন্ডেন্ট, জেল রক্ষক, কুপার, পোস্টমাস্টার, উদ্ভিদবিদ, নাবিক, আর্মি অফিসার সহ আরো অনেক অকুপেশনের সাথে যুক্ত ছিলেন এনারা। এখানে কিছু উল্লেখযোগ্য সমাধির লিস্ট ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, দেখে নিতে পারো। তবে মেন যে সমাধিটি লোকে এখানে দেখতে আসে সেটির সামনে চলে এসেছি। ইতিহাসের বইতে আমরা সবাই দেখেছি এনাকে, হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। ইনি ছিলেন একজন ইন্দো পর্তুগিজ কবি, যুক্তিবাদী চিন্তাবিদ ও শিক্ষক। মাত্র 17 বছর বয়সে তিনি কলকাতার হিন্দু কলেজে শিক্ষক হিসেবে নিযুক্ত হন এবং ইয়ং বেঙ্গলের মেন্টরও ছিলেন তিনি। তবে 1831 খ্রিস্টাব্দে মাত্র 22 বছর বয়সে কলেরায় আক্রান্ত হয়ে তিনি মারা যান এবং এখানেই তাকে কবর দেওয়া হয়। প্রতিটি সমাধিসৌধ
গথিক ও ইন্দো সারাসেনিক স্টাইলের মিশ্রণে তৈরি, যা কিনা স্থাপত্যগতভাবে আকর্ষণীয়। এরকম সারি সারি সমাধিসৌধ আমি আগে কখনো দেখিনি। তবে এরকম কিছু মেমোরিয়াল চোখে পড়েছিল বিবিধিবাগের সেন্ট জন চার্চের পাশে, যেখানে জব চার্নক ও লেডি ক্যানিং এর সমাধিটি ছিল উল্লেখযোগ্য। অলরেডি সেই ভিডিও বানিয়েছি, না দেখে থাকলে দেখে নিও। এই ভিডিওটার ডেসক্রিপশনে সেই লিঙ্কটা দিয়ে রাখলাম। সত্যি কথা বলতে এই জায়গাটিকে কলকাতার মোস্ট হন্টেড প্লেস বা ভুতুড়ে জায়গা বলা হলেও আমার কিন্তু একটুও তেমন অনুভূতি হচ্ছে না। অনবরত পাখি আর কাকের ডাক শোনা যাচ্ছে, আর মেন রোডের পাশে হওয়ায় গাড়ি ঘোড়ার আওয়াজও আসছে প্রচুর। তাই গা ছমছমে ফিলিংসের কোনো অবকাশই নেই আপাতত। তবে বিকেলে সূর্য ডোবার পর জায়গাটা কেমন রূপ নেবে সেটা কিন্তু আমার জানা নেই। একটা জিনিস লক্ষ্য করে বাজে লাগলো যে এখানে ঘুরতে এসে বহু লোকজন অনেক সমাধির গায়ে নিজেদের নাম লিখে গেছেন। কি যে শান্তি পায় এই নোংরা কাজকর্মগুলো করে আমার মাথায় ঢোকে না। তাদের উদ্দেশ্যে বলবো, দয়া করে এইসব করা থেকে বিরত থাকুন। সামনে একটি বিশাল পিরামিডের মতো দেখতে স্মৃতিসৌধ নজর কাড়ল। নাম এলিজাবেথ বারওয়েল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্নেলের মেয়ে ছিলেন তিনি, এবং তাকে নাকি 1775 দশক নাগাদ ক্যালকাটার সবচেয়ে সুন্দরী কন্যা বলা হতো। মাত্র 23 বছর বয়সে উনি মারা যান। পার্ক, মিউজিয়াম, ধর্মীয় স্থান তো অনেক ঘুরেছেন। একদিন এরকম একটা জায়গা থেকেও ঘুরে যান, অন্যরকম লাগবে। যারা ইতিহাস ভালোবাসেন তারা একবার অন্তত আসুন। যারা কলকাতার ঐতিহ্যের সাক্ষী হতে চান তারাও একবার আসুন। যারা নতুন কিছু জানতে চান তারা অবশ্যই আসুন, কারণ যে কোনো সমাধির নামের ফলকগুলি গুগল সার্চ করলেই জানতে পারবেন হাজারো তথ্য। আর চারিদিকে এত গাছপালা থাকায় ব্যস্ত শহরের মাঝে ফ্রেশ অক্সিজেন পাবেন, সেটাতে কোনোই সন্দেহ নেই। এখানে এসে জানতে পারলাম এই বিশাল বিশাল সমাধিগুলো শুধুমাত্র যে সুন্দর দেখাবে বলে বানানো হয়েছে তা কিন্তু নয়। তৎকালীন সময়ে ম্যালেরিয়া, কলেরা বা অন্য কোনো জলবাহিত রোগে প্রচুর মানুষ মারা যাচ্ছিলেন। তাই তাদের দেহ কবর দেওয়ার পর সেখান থেকে যেন আর কোনো রকম ভাইরাস ছড়াতে না পারে, তার জন্যও নাকি কবরের ওপর এরকম স্মৃতিসৌধগুলো বানিয়ে দেওয়া হতো। এবার এই কবরটা একটু দেখাই তোমাদের। ডেনিসন ফ্যামিলির সমাধি এটি। কিছু অজ্ঞাত কারণে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ওনারা একে একে মারা যান। কখনো কখনো নাকি এই কবর থেকে রক্ত ঝরতেও দেখা যায়। তাই এটাকে এই কবরখানার সব থেকে অভিশপ্ত কবর বা ব্লিডিং টম বলা হয়। আচ্ছা, এবার একটু বলি এখানে আসবে কি করে। নিয়ারেস্ট মেট্রো স্টেশন ময়দান। স্টেশন থেকে বেরিয়ে কলকাতার সবচেয়ে উঁচু বিল্ডিং দি 42 এর পাশ দিয়ে বাঁদিকের রাস্তা ধরে সোজা 15 মিনিট মতো হাঁটলেই পেয়ে যাবে এই সিমেট্রি। তবে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে আসলে হাঁটতে হবে আরেকটু বেশি। আর পার্ক সার্কাস 7 পয়েন্টের দিক থেকে আসলে সময় লাগবে 10 মিনিট মতো পায়ে হেঁটে। আর শিয়ালদা হয়ে আসলে এনআরএস হসপিটালের সামনে থেকে বাস ধরে মাত্র 15 মিনিটেই পৌঁছে যেতে পারো এই সিমেট্রিতে। বাড়ি ফেরার পথে একটা মেমোরিয়ালে চোখ দুটো আটকে গেল। মাত্র 7 মাস 22 দিন বয়সের বাচ্চা মেয়ের স্মৃতিসৌধ এটা। এখানে প্রতিটা পদে পদে রয়েছে হাজারো ইতিহাস। তাই এত সব হিস্ট্রির ভিড়ে যদি কিছু ভুল ডিটেলস দিয়ে থাকি তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করতে ভুলো না যেন। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আশা করি এতক্ষণে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছে। আজকের মতো তাহলে টাটা।